ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। ঘড়িতে সময় রাত 11:50। আমাদের আজকের যে এপিসোডটি সেটির নাম হান্নান মাস্টার। কে এই হান্নান মাস্টার? কেন তার এই ঘটনা আমরা নিয়ে আসলাম? হান্নান মাস্টার ঘটনার শুরু থেকেই একজন মৃত ব্যক্তি। আমরা তো জানি মৃত ব্যক্তিরা চিরনিদ্রায় শুয়ে থাকে, তারা ছুটি পায় কর্মব্যস্ততা থেকে। তারপরেও ঘটনার শুরু থেকে যা কিছু ঘটছে সবই ঘটাচ্ছেন এই হান্নান মাস্টার। সেটা কিভাবে সম্ভব? আমরা সেই ঘটনায় যাব। তবে ঘটনা শুরু করলে তো আর কমেন্ট পড়তে পারবো না, প্রথমে কিছু কমেন্ট পড়ে ফেলি। আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের লিখছেন, কেমন আছেন? সৌদি আরব থেকে দেখছি ভাইয়া। এমডি সুমন খান, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। রাফসান আরিয়ান আমাদের লিখেছেন, রাসেল ভাই, আচ্ছা প্রশংসা করছেন, থ্যাংক ইউ। সব কিছুই আসলে যারা ঘটনা পাঠান তাদের জন্য এবং আল্লাহ তাআলার ইচ্ছা। যারা ঘটনা পাঠান তারা যদি চমৎকার ঘটনা না পাঠাতেন, আমি সারাদিন এখানে বসে বসে ঘটনা পড়তাম, কোনোটাই আপনাদের শুনতে ইচ্ছা করতো না। সুতরাং যদি ধন্যবাদ দিতে হয় যারা আমাদের ঘটনা পাঠান তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। যারা আমাদের ভালোবাসেন যেমন আপনি, আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত। যারা কষ্ট করে শোনেন, সব ঘটনা সব সময় যে সবার ভালো লাগে তাও তো না, তারপরেও যে আবারও ফিরে আসেন এবং আমাদের সঙ্গে থাকেন, এটা আমাদের অনেক বড় একটা পাওয়া। আমি দেখতে পাচ্ছি জুবায়ের আকন আমাদের সঙ্গে আছেন, এমডি আশিক আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মোহন মল্লিক, এছাড়াও আছেন জাকারিয়া হোসেন, আছেন নিশিতা জাহান, আছেন এমডি বাবু, আমাদের সঙ্গে আছেন ইয়ামিন সরকার, আছেন সৈয়ব সৈকত, আমাদের সঙ্গে আছেন ক্রিস, আমাদের সঙ্গে আছেন তালহা তারিফ, আমাদের সঙ্গে আছেন মারাজুল ইসলাম, আমাদের রাজশাহী থেকে তিনি লিখেছেন। আমি খুলনা রাজশাহীর ঘটনা খুব পছন্দ করি, ঢাকার পুরান ঢাকার ঘটনা আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু খুলনার রাজশাহীর ঘটনাগুলো সবসময় খুবই রকম অন্যরকম হয়। একটা সময় চট্টগ্রাম থেকেও প্রচুর ঘটনা আমরা পেতাম। চট্টগ্রাম থেকে ইদানিং কেউ কি ঘটনা লিখছেন? যদি লেখেন, আমি চট্টগ্রামের ঘটনা আসলেও খুঁজছি, খুলনার ঘটনা পাচ্ছি, রাজশাহীর ঘটনা পাচ্ছি, চট্টগ্রামের ঘটনা অনেকদিন ধরে ঠিক ওইভাবে পাওয়া হচ্ছে না। সুতরাং কেউ যদি পাঠান আমাদের সাথে সরাসরি একটু আপনারা আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে গিয়েও আপনারা সরাসরি কমিউনিকেট করতে পারেন যে হ্যাঁ ঘটনা পাঠানো হয়েছে। আরেকটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, তাহলে আপনারা সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন। আমরা ইউটিউবে আসলে অনেক কিছু করছি, সেগুলো সম্পর্কেও জানতে পারবেন। এবং সামনে যেহেতু ঈদ আসছে, আমাদের অনেক পরিকল্পনা আছে ঈদকে নিয়ে। যেমন ঈদে আমরা আসলে 4 দিন, আমরা বৃহস্পতিবারে শুরু করছি, শুক্রবারে আমাদের একটা ঘটনা আছে, সেটা চমৎকার একটা ঘটনা। বৃহস্পতিবারের ঘটনাটাও ভালো, কিন্তু শনিবারে আমাদের যে ঘটনা আছে, ঈদের সময়ের কথা বলছি, শনিবারে যেটা আছে সেইটা হচ্ছে সবচেয়ে চমকপ্রদ, আসছে সাব্বিরজি। যাই হোক, আমরা এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন ইসমাইল হোসেন সহ আরও অনেকে, জুবায়ের আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আকাশ সিরাজগঞ্জ থেকে, আমাদের সঙ্গে আছেন পাবনা থেকে, আমাদের সঙ্গে আরও অনেকেই আছেন। চলুন আমরা কথা না বাড়িয়ে, আমি কথা বললাম জানি সবাই চলে যাবে, এর চাইতে আমরা ঘটনায় যাই। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই ঘটনায়। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। আমার নাম তুহিন, আমার ঠিকানা কুমিল্লার 14 গ্রামের কোনো একটি গ্রাম। বর্তমানে আমি সৌদি আরবে থাকি। গত কিছুদিন আগে আমি আপনাকে একটি ঘটনা পাঠিয়েছিলাম। ঘটনাটি সিলেক্টেড হয়েছে কিনা সঠিক জানি না, কারণ এটা এখনো পর্যন্ত আপনার চ্যানেলে আপলোড করা হয়নি। আমি আপনার চ্যানেলের প্রত্যেকটি ঘটনা শুনেছি এবং শুনছি, তবে এর মধ্যে আমার ঘটনাটি এখনো শুনতে পাইনি। তবে আশা করি আপনি ঘটনাটি আপলোড করবেন শীঘ্রই। যাই হোক, এখন নতুন ঘটনায় যাই। ঘটনাটি আমার মামার এলাকার কোনো এক মুরব্বির কাছ থেকে শোনা।
বোঝার সুবিধার্থে আমি এমনভাবে লিখব যেন মনে হয় আমি ওই লোকের কাছ থেকে শুনছি। আমি আর বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আর হ্যাঁ, আরও একটি কথা না বললেই নয়, ঘটনার ভেতরে যে নাম, স্থান বা সময়গুলো আমি উল্লেখ করেছি তার কোনোটিই আসল নয়। কুমিল্লার ১৪ গ্রামের এক সত্যি কাহিনী। অধ্যায় মৃত হান্নান মাস্টার। ২০০৫ সালের নভেম্বর মাস। কুমিল্লা জেলার ১৪ গ্রামের এক পুরনো গ্রাম ধলাইপুর। এই গ্রামটা যেমন নিরিবিলি তেমনি পুরনো কুসংস্কারে ভরা। গ্রামে জনসংখ্যা খুবই কম। রাতে কারো ঘর থেকে আলো বের হয় না, আর গ্রামের আশেপাশে শেয়াল কুকুরের ডাক শোনা যায়। সেই গ্রামে একদিন একটা খবরে সাড়া পড়ে গেল, হান্নান মাস্টার মারা গেছেন। গ্রামের সবচেয়ে নিঃসঙ্গ মানুষ হান্নান মাস্টার। বউ মারা গেছে ২০ বছর আগে, একমাত্র ছেলে দেশের বাইরে। বাড়ির একটা পুরনো কোঠায় একাই থাকতেন, কারোর সঙ্গে তেমন মিশতেন না। গ্রামের ছেলেমেয়েরা তাকে ভয় পেত, কারণ তার ঘরের পেছনে ছোট্ট একটা ঝোপের মধ্যে নাকি রাতে মাঝে মধ্যে আগুন জ্বলতে দেখা যায়। মারা যাওয়ার ৩ দিন পরও গ্রামের কেউ হাসপাতালে এসে লাশ আনতে রাজি হয়নি। শেষ পর্যন্ত হাসপাতাল থেকে যোগাযোগ করা হয় শহরের এক অ্যাম্বুলেন্স ড্রাইভারের সাথে। ড্রাইভার শফিক আর হেল্পার রফিক। তারা এলে তাদেরকে লাশের ঠিকানা বুঝিয়ে দেয়া হয়। দুজনই মাঝবয়সী, অভিজ্ঞ, আর এক কথায় ভূতের ভয় যাদের গায়ে লাগে না। লাশ হাসপাতাল থেকে তুলে রাত ১২:৩৮ তারা যাত্রা শুরু করে ধলাইপুর গ্রামের দিকে। কিন্তু লাশটা ঠিক আগের মতো ছিল না। চোখ বন্ধ, মুখে কাপড়, কিন্তু শরীরটা যেন পাথরের মতো ঠান্ডা। হাসপাতালের নার্স বলেছিল, এই লাশটা না ঠিক করে আনেন ভাই। আগেরবার তো ওই সব ঘরে ঝাড়ু দিতে গিয়ে এক মহিলা জ্ঞান হারিয়েছিল। শফিক হেসে বলেছিল, লাশ কি জীবিত মানুষ নাকি যে ভয় দেখাবে? কিন্তু রফিকের ভেতর কেমন একটা অস্বস্তি হচ্ছিল। লাশটা তোলা মাত্রই অ্যাম্বুলেন্সের ভেতর এক অদ্ভুত গন্ধ, মাটি আর পচা ধোয়ার মতো। এমন গন্ধ সে আগে কোনোদিন পায়নি। অতঃপর তারা রওনা দিল। অধ্যায় ২, বাঁশপুকুর ব্রিজের লাল কাপড়। রাত ১:১১। অ্যাম্বুলেন্স তখন বাঁশপুকুর ব্রিজ পার হচ্ছিল। চারপাশ নীরব, হেডলাইটে শুধু ধোঁয়া আর পিচ ঢালা রাস্তা। হঠাৎ সামনে একটা লাল রঙের কাপড় উড়ে এসে উইন্ডশিল্ড আটকে দিল। শফিক গাড়ি থামালো। রফিক নামলো কাপড় সরাতে, কিন্তু নেমে দেখে কিছুই নেই, কাপড়টাও হাওয়া। এমন সময় রফিক পেছনের দরজার দিকে তাকিয়ে দেখে দরজাটা একটু খোলা। সে ভিতরে ঢুকতে গেল। লাশটা নেই, শুধু স্ট্রেচার আর খোলা চাদর, তার নিচে ভেজা মাটি। রফিক চিৎকার করে উঠল, ভাই, লাশ নেই, কই গেল? শফিক ছুটে এলো। লাশটা গায়েব, কোনো চিহ্ন নেই, রক্ত নেই, হাড় নেই, শুধু একটা ঘ্রাণ, কবর থেকে তুলে আনা মাটির মতো গন্ধ। শফিক আর রফিক মাথা চুলকাতে চুলকাতে বসে আছে রাস্তায়। রাত তখন ১:২৭। চারিদিক অন্ধকার, কুয়াশা নেমেছে, গা জুড়ে ঠান্ডা বাতাস। রফিক বলে, ভাই, লাশ তো পায়ে হেঁটে আর নামেনি। শফিক চুপচাপ সিগারেট ধরিয়ে ফুঁকতে থাকে। তার চোখে এবার একটু ভয়, কারণ সেও জানে লাশ অ্যাম্বুলেন্স থেকে নিজে নিজে নামবে না কখনো। ঠিক তখনই রাস্তার পাশে এক বৃদ্ধ লোক হেঁটে আসে, হাতে লাঠি, চেহারায় কেমন যেন অদ্ভুত ঠান্ডা ভাব। লোকটা এসে অ্যাম্বুলেন্সের দিকে তাকিয়ে বলে, তুমি কি হান্নান মাস্টারের লাশ আনছ? দুজনেই চমকে ওঠে। রফিক জিজ্ঞেস করে, চাচা, আপনি কেমন করে জানলেন? বৃদ্ধ হেসে বলে, এই রাস্তা দিয়ে যেই মরা যায় সে যদি শাস্তি না পায় তাহলে সে এই ব্রিজ পার হতে পারে না। তোমরা দেখো নাই, সে ব্রিজ পার হয় নাই। শফিক বলে, কিন্তু আমরা তো পার হয়েছি চাচা। হয়েছ ঠিকই, কিন্তু সে না, তার লাশ খালি দেহ আসছিল। আত্মা এখনো চিৎকার করতেছে,
আমারে ফিরাও, আমারে ফিরাও। এসব বলে লোকটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। আকাশে হঠাৎ মেঘের গর্জন। রফিক ভাই বলল, ভাই আমরা এই লাশ ছাড়া এই গ্রামে যাই, হান্নান মাস্টারের ছেলে মেয়েদের বুঝিয়ে বলি, কাগজ দেখিয়ে বলবো এটাই আমরা পাইলাম। শফিক চুপচাপ হেডলাইট জ্বালালো। গাড়ি আবার রওনা দিল ধলাইপুর গ্রামের দিকে। কিন্তু এইবার গাড়ির ভেতর কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে। তারা অনেক ভয় পাচ্ছে, কিন্তু পেছনে তাকাচ্ছে না। রাত 2:11। অ্যাম্বুলেন্স প্রবেশ করলো গ্রামের শেষ মাথায় ইট বিছানো পথ দিয়ে। চারপাশে তালগাছ, বাঁশঝাড় আর ধানের ক্ষেত, সব নীরব। রফিক জানালার পাশে বসে কাঁপছে, তার চোখ লাল। সে বলে, ভাই আমার মনে হয় পেছনে কেউ বসা আছে। শফিক বলল, চুপ কর, আমরা পৌঁছাই গেলেই হইল। কিন্তু গাড়ি থামতেই পেছনের দরজা নিজে নিজে খুলে গেল খট করে। একটা হিম শীতল বাতাস ছুটে এলো, আর সেই সঙ্গে লাশটা কেমন যেন স্ট্রেচারের উপরে যেন উঠে বসল। শফিক আর রফিক দুজনেই হিম। রফিক দৌড়ে গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে যায় খালে। শফিক কাঁপা কাঁপা গলায় বলে, কে আছেন? লাশের মুখে তখন কাপড় নেই। হান্নান মাস্টার বলছে, আমি তো মরিনি, আমাকে জবাই করা হয়েছিল। পেছনে তখন গ্রামের মানুষ এসে দেখে লাশটা অ্যাম্বুলেন্সে নেই। পুরো গাড়ির ভেতরে কাদা আর রক্তের ছোপ। রফিক খালে পড়ে আছে, তার চোখ খোলা, কিন্তু নিঃশ্বাস নেই। শফিক আর্তনাদ করে ওঠে, আমরা তো শুধু কাজ করতাম ভাই, আমরা তো কিছু করিনি। কিছুক্ষণ পর হঠাৎ অ্যাম্বুলেন্সের ওপরে ধাপ করে কিছু একটা পড়ে। গ্রামের লোকজন ওপরের দিকে উঁকি মেরে দেখে হান্নান মাস্টারের লাশটা ওপরে পড়ে আছে। গ্রামের কিছু লোকজন এবং হান্নান মাস্টারের কিছু আত্মীয় স্বজন লাশটি ধরাধরি করে নামিয়ে নিয়ে আসে। হান্নান মাস্টারের লাশ গ্রামে পৌঁছে দেওয়ার 3 দিন পর রফিক আর শফিক আবার শহরে ফিরছে। কিন্তু তারা আর আগের মতো নেই। রফিক খেতে পারে না, চোখের নিচে কালি। ঘুম আসে, কিন্তু ঘুমের মধ্যে সে চিৎকার করে, আমাকে ছেড়ে দে, আমি তোর কবর খুঁড়ি নাই। ও কেউ নাই, কেউ নাই, কেউ নাই। তার বউ বলে, রাতে ঘুমায় আর কাঁদে, ঘেমে বিছানা ভেজায়। শফিকেরও ঘুম হয় না। চোখ বন্ধ করলে একটা মেয়ের গলা শোনে, তুমি আমারে অ্যাম্বুলেন্সে তুইলা আনছো, কিন্তু আমি তো মরি নাই। একদিন সে ঘুম থেকে দেখে একটা কুয়াশা ভরা মাঠে হাঁটছে। হঠাৎ পেছনে একটা মেয়ে দাঁড়িয়ে, তার মুখ নেই। পরদিন সকালে শফিকের নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। রফিক এক রাতে ঘুম থেকে উঠে দেখে ঘরের সব আয়নায় কার যেন মুখ, শুধু নিজের মুখ নেই। আয়নার মুখগুলো হান্নান মাস্টারের। সে বলে, তুই বলেছিস তুই ড্রাইভার, কিন্তু তুই ছিলিস শিকারী। রফিক পাগলের মতো সব আয়না ভেঙে ফেলে। তার ছোট ভাই বলে, ভাইয়া আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, বলে আমার পিছে লেগে গেছে। পরদিন রফিককে নিয়ে যাওয়া হয় 4টা কবিরাজের কাছে। কেউ বলে এর ভেতরে জিন ঢুকেছে, কেউ বলে এটা হান্নান মাস্টারের আত্মা, যার মৃত্যু সহজে হয় নাই। তারা আমল দেয়, পানি পড়া দেয়, তবে এতে কোনো কাজ হয় না। কিন্তু ঘরের জিনিসপত্র নড়ে ওঠে, আয়না ফেটে যায়, রফিকের মুখ ও গায়ের চামড়া উঠে যেতে থাকে। রাত তখন 3:46। শফিকের ঘরে সবাই ঘুমাচ্ছে। হঠাৎ একটা শব্দ, খট। ঘরের জানালা খুলে গেছে, ভেতরে ঢুকেছে এক ছায়া। তার বউ দেখে শফিক খাটে নেই। বাইরে গিয়ে দেখে সে বসে আছে পুকুর ঘাটে, পানির দিকে তাকিয়ে, চোখ খোলা, নিঃশ্বাস নেই, অর্থাৎ সে আর বেঁচে নেই। তার পাশে পড়ে আছে একটা পচা সাদা চাদর, আর মুখে ফ্যাঁস ফ্যাঁসে গন্ধ। হান্নান মাস্টারের কাফনের যে গন্ধ। শফিকের দাফনের পর গোরস্থানে যারা গিয়েছিল তারা সবাই বলে জানাজা শুরু হতে এই গোরস্থানের বাঁশ ঝাড়ে ঝড় উঠেছিল, আর একটা কালো বেড়াল
পুরো সময়টা একটা কবরের কাছে বসেছিল। শফিকের মৃত্যুর পর রফিক আর ঠিক মতো কথা বলতে পারত না। সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো দেয়ালের দিকে। মা বলতো রাতে ঘুম থেকে উঠে ওয়াক্তের আগে দাঁড়িয়ে ফজরের আজান দিত। কোনোদিন নামাজ পড়তো না, কিন্তু এখন দাঁড়িয়ে কোরআন পড়ার মতো আওয়াজ করে কি যেন করছে। কোত্থেকে শিখল কে জানে। এক রাতে তার ছোট ভাইয়ের কাছে সে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ওরা ছাড়বে না রে ভাই। মা আর ছোট ভাই পরদিন সকালেই ধলাইপুর মাদ্রাসার খতিব হুজুরের কাছে নিয়ে যায় তাকে। ধলাইপুর মাদ্রাসা 1998 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। খতিব সাহেবের নাম মৌলানা সাইফুদ্দিন সাহেব। গম্ভীর, চোখের দিকে তাকালেই বোঝা যায় জীবনে অনেক কিছু দেখেছেন। লোকজন বলে তিনি নাকি 5 ওয়াক্তের নামাজে কখনো কাজা করেননি। রফিককে দেখে হুজুর একটু তাকিয়ে চুপ করে থাকেন, তারপর বলেন, তুই পেছনে তাকাস না, তোর ঘাড়ে কেউ একটা বসে আছে। ওরা চোখের সামনে আসবে না, কিন্তু ওরা নড়ে না। তিনি ঘর বন্ধ করে দিলেন, কোরআন হাতে নিয়ে বসলেন, রুকাইয়া শুরু করলেন। রফিক তখন কাঁদছে, হাত কাঁপছে, চোখ কোটরের ভেতরে ঢুকে যাচ্ছে। হুজুর জোরে জোরে তেলাওয়াত করেন। হঠাৎ রফিকের গলা পাল্টে গেল, এক নারী কণ্ঠে পরিণত হল। তুই কে? হুজুর বলে ওঠেন, তোমরা এই আল্লাহর বান্দার শরীর ছেড়ে চলে যাও। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত চলে রুকাইয়া। শেষে হুজুর বলেন, এই ছেলেটা কোনোদিন নামাজ পড়তো না, কিন্তু এই ছেলের ভাই, মা আর পুরো পরিবার নামাজি। এই ছেলের জন্য তাদের কান্না আল্লাহ শুনে ফেলেছেন। তিনি পানিতে আয়াত পড়ে ফোঁ দিয়ে বললেন, 7 দিন ভোরবেলা সূরা বাকারা শোনাবে, রাতে ফালাক নাস পড়ে 3 বার ফোঁ দেবে মাথায়, আর অ্যাম্বুলেন্সটা বিক্রি করে দেবে। ওইটাও ব্যবহার করতে পারবে না। 21 দিনের মাথায় রফিক আগের মতো হাঁটতে পারে, কিন্তু সে আর আগের চেহারার লোক না। দেখা যায় তার ঘাড়ের ঠিক পেছনে ছোট একটা দাগ, পোড়া দাগ। রফিক এখন মাদ্রাসার পাশেই একটা ছোট্ট চায়ের দোকান চালায়। কেউ চাইলে তার সাথে ঘটে যাওয়া রাতের কাহিনী শোনায় না, শুধু বলে, হান্নান মাস্টার মরেনি ভাই, ওকে জবাই করে মাটির নিচে কালো জাদু করে রেখেছিল। ওর লাশের ভেতরে জিন ঢুকেছিল। ওর আত্মা শান্তি চায়, কিন্তু লাশ জায়গা খোঁজে। খতিব হুজুর তার জিনদের মাধ্যমে জানতে পেরেছিলেন হান্নান মাস্টারের অতীত জীবন। স্থান ধলাইপুর গ্রামের পশ্চিম প্রান্তের কাশতলা। গ্রামের পশ্চিমে ছিল এক পরিত্যক্ত জমিদার বাড়ি। কেউ সেখানে যেত না। গ্রামের বয়স্করা বলতো ওইখানে নাকি এক সময় কালী পুজোর নামে মানুষ বলি করা হতো। হান্নান মাস্টার তখন নতুন এসেছেন গ্রামের শিক্ষক হিসেবে। চোখে মোটা ফ্রেমের চশমা, মুখে সদ্য হাসি। একদিন গ্রামের হাফেজ মুয়াজ সাহেব দেখেন রাত 2টার দিকে মাস্টার সাহেব গ্রামের পাশে বাঁশঝাড়ের কাছে দাঁড়িয়ে, হাতে একটা সাদা কাপড় বাঁধা। তিনি বললেন, হান্নান ভাই, এত রাতে এখানে? হান্নান মাস্টার হেসে বললেন, এমনি হাওয়া খেতে এসছি। তারপর তাদের মধ্যে হালকা কথাবার্তা হয়, কিন্তু কেউ জানত না হান্নান মাস্টার নিজে কালো জাদুর চর্চা করতেন। এক রাতে গ্রামে এক চাঞ্চল্য ছড়ায়। মধ্যরাতে এক কিশোর নিখোঁজ। পরে বিলে পাওয়া যায় তার জামা, চুল, কিন্তু দেহ মেলে না। এই ঠিক 2 দিন পর হান্নান মাস্টার মাদ্রাসার পাশেই একটি নতুন ঘর বানান। লোকেরা বলে ঘরটা নাকি সুফলা বানাতে কোনো কিছুর বলি দিয়েছিল সে। কেউ কিছু বলতে সাহস পায় না, কারণ তিনি পড়ান ভালো, ভাষা সুন্দর, আর কেউ কিছু বললে সেই লোকেরই ক্ষতি হয়। হান্নান মাস্টার আসলে মোল্লা ইয়াকুব নামের এক কালো জাদুর ওস্তাদের শিষ্য ছিলেন। মোল্লা ইয়াকুবের কাহিনী সেই পরিত্যক্ত জমিদার বাড়িতে শুরু। মাস্টার সাহেব সেখানে গিয়ে জিন বান্ধা, মৃত্যুদণ্ড জাদু এবং আত্মা ফেরত এইসব শেখেন। তার উদ্দেশ্য ছিল মরার পরও নিজের আত্মা জাগ্রত রাখা। সেই জন্যই তার মৃত্যুর পরও লাশ অ্যাম্বুলেন্সে উঠে আবার চোখ খুলেছিল, কারণ সে ছিল মরার আগেই পিশাচ।
1997 সালে হান্নান মাস্টার এক হতদরিদ্র মেয়েকে তার বাসায় ডেকে আনেন। মেয়েটার নাম ছিল শারমিন, কিন্তু সে আর বাড়ি ফেরে না। গ্রামবাসীরা কানে কানে কিছু বলে, কেউ সরাসরি কিছু বলতে সাহস পায় না। কিন্তু শারমিনের মা তখন চাঁদপুর থেকে আসা এক গুণিনের কাছে যান। সে জানান, তোমার মেয়েকে আত্মা বানানো হয়েছে। শারমিনের মা তখন অভিশাপ দেন, হে লোক, মরেও যেন শান্তি না পায়। তাই সে আবার ফিরে এসেছিল। যেদিন তার লাশ অ্যাম্বুলেন্সে ওঠে, সেদিন তার 3 জন শিষ্য গোপনে কবিরাজের কাছে যায়। হুজুরের আত্মা জেগে উঠবে, কারণ হুজুর মরেন নাই, শুধু শরীর বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু আত্মা ছিল সক্রিয়। সে আবার ফিরে এসেছে। এখন ধলেপুরে কেউ হান্নান মাস্টারের নাম নেয় না। তার কবর 3 বার খোঁড়া হয়েছে, কিন্তু কবরে মাটির নিচে একবারও তার লাশ মেলেনি। অনেকে বলে ও মরলেও নিজেকে শেষ করেনি, এখনো জিনদের ভেতরে ওর শেখানো কৌশল ঘোরে। যাই হোক, এইভাবেই লিখেছেন আমাদের সাথে যিনি ঘটনাটি পাঠিয়েছেন, তিনি তুহিন মজুমদার, এবং তিনি এই ঘটনাটি পাঠিয়েছেন মধ্যপ্রাচ্য থেকে। আপনারা আগেই শুনেছেন, এবং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে হ্যাঁ, ঘটনাটি ঠিক আছে, কিন্তু ঘটনার মধ্যে অনেক কিছুই একটু অসংলগ্নই মনে হয়েছে আমার কাছে। সেগুলোর যদি উত্তর আমরা জানতে পারতাম তাহলে হয়তো আরও ভালো হতো। কোনো একদিন হয়তো আমরা তুহিন মজুমদারকে নিয়ে আসবো আমাদের অনুষ্ঠানে। তিনি হয়তো সরাসরি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবেন। ধন্যবাদ তুহিন মজুমদার, আপনাকে আপনার ঘটনা পাঠানোর জন্য। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। ঘড়িতে সময় রাত 12:12। আর অনেকেই মেসেজ পাঠাচ্ছেন, আমাকে কমেন্ট করছেন। রিপন মণ্ডল আমাকে লিখছেন, এমডি সিয়াম আমাকে লিখছেন ফজল কিং। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মনে হয় বেশি হয়ে গেছে। আমরা একটু ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কমিয়ে দিয়ে তারপরে কথা বলি, তাহলে সবাই কথা শুনতে পাবেন। যাই হোক, আমরা আবারও মনে করিয়ে দিই আপনাদের সবাইকে, এখন প্রচুর মানুষ আছেন, আমি একটু মনে করিয়ে দিই যে ঈদের মধ্যে যে শনিবারটা হবে সেই শনিবারে আমরা সাব্বিরজির ঘটনা নিয়ে আসবো। এছাড়াও আমরা শুক্রবারে আরও একটা ঘটনা নিয়ে আসবো, যে ঘটনাটা আপনাদের ভালো লাগবে। বৃহস্পতিবারে একটা এপিসোড থাকবে, রবিবারে একটা এপিসোড থাকবে। তার মানে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, এই হচ্ছে আমাদের ঈদের আয়োজন। সুতরাং আমার মনে হয় যে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আর এইবার যে বৃহস্পতিবার, সেই বৃহস্পতিবার থেকেই মূলত আমাদের মানে কি বলবো, যে ঈদের যাত্রা বলতে গেলে শুরু হচ্ছে। হ্যাঁ, মানে আমরা ঈদের এই এপিসোডটাকে আমরা ঈদের এপিসোড বলে ডিক্লেয়ার করছি না, বাট তার পরের এপিসোডগুলো থেকে কিন্তু ঈদের এপিসোড চলবে, কিন্তু একটা আমেজ থাকবে। আমরা জানি যে আপনারা অনেকে এই সময় ট্রাভেল করেন, ঘরের টানে যান আপনজনের সাথে দেখা করতে। সেই সময়গুলো হয়তো ভূত.কমের সাথে ভালো কাটবে। আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে গতবার আমরা ঈদের সময় যে শোগুলো করেছিলাম, অনেকেই সেই সময় পার্টিসিপেট করতে পারেননি। তো আমরা কি ঈদের শোগুলো ঈদের অনেক পরে করলে আপনাদের জন্য বেটার, নাকি অনেক আগে করলে বেটার, সেটা আমাকে একটু জানাবেন, কারণ আমি খুবই কনফিউজ এই ব্যাপারটা নিয়ে। আপনারা যদি কমেন্ট করে একটু জানিয়ে দেন, আমি কমেন্ট চেক করছি কিন্তু এই মুহূর্তে। সুতরাং আপনারা যদি জানান তাহলে আমার জন্য খুব ভালো হয়। 9 ইয়ার্স থেকে, অর্থাৎ যখন 9 বছর বয়স তখন থেকে শুনছেন। হ্যাঁ, আমরা সবাই বড় হচ্ছি ভূত.কমের সাথে। আমাদের সঙ্গে আশুগঞ্জ থেকে শুনছেন সজীব, এছাড়াও আরও অনেকেই আছেন, কিন্তু কমেন্ট পড়লে আমি জানি যে সবাই চলে যাবেন, আমি কথা বললে সবাই চলে যাবেন। সুতরাং আমরা ঘটনায় যাব। আমি এখনো পর্যন্ত আপনারা কি কমেন্ট লিখলেন সেই কমেন্ট খুঁজছি। আমি একটা প্রশ্ন করেছি আপনাদের সবাইকে, সেই প্রশ্নের উত্তরটা যদি পেতাম তাহলে আমার জন্য খুব ভালো হতো। আমি ঈদের আগেই চাই, ঠিক আছে, ঈদের আগে একটা এপিসোড থাকছে। ঈদের সময় আমার মনে হয় সবাই খুব ব্যস্ত থাকেন, তো আমরা রিস্কেডিউল করতে পারি চাইলে, দেখি কি করা যায়। সবাই কি ঈদের আগে চান? ঈদের আগে এপিসোড করলে ভালো হয়, ঈদের পর করলে ভালো হয় অনেকে বলছেন। ঈদের পরে আমাদের মন মেজাজ সবারই খুব খারাপ থাকে, ফিরে এসে আমরা ঠিক মানে কোনো কিছুই মেলাতে পারি না। তো আমি দেখি আমরা যদি চেষ্টা করব ঈদের আগে থেকেই তো শুরু করছি আমাদের ঈদের এপিসোড। শুক্রবার তো রেগুলার এপিসোড, সেদিন আপনাদের পেয়ে যাব। শনিবার রবিবার
এই দুটো এপিসোডকে আমরা ঈদের আগে নিয়ে আসবো কিনা সেটা একটা চিন্তার বিষয়। দেখা যাক, আপনারা যেটা বলবেন, যেটা আপনাদের ইচ্ছা সেটাই হবে। চাঁদ রাতে চাই, এই যে দেখছেন অনেকে আবার চাঁদ রাতেও চাচ্ছেন, চাঁদ রাতে আমাদের থাকছে। সুতরাং অবশ্যই আমাদের সঙ্গে যদি আপনারা থাকেন, আর দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আপনারা খুব সহজে জেনে যাবেন। তখন আপনাদের কাছে যদি বেল আইকনটি প্রেস করে রাখেন, তাহলে আপনাদের কাছে সমস্ত নোটিফিকেশন সাথে সাথে চলে যাবে। তো যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজকে আমরা তো একটা ইমেল শোনালাম, এখন যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমাদেরকে সিফাত আলম একটা চমৎকার ঘটনা পাঠিয়েছেন, সেই ঘটনাটা আমি একটু শোনাতে চাই। সিফাত আলম আমাদের সঙ্গে আজকে এই ঘটনাটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা সরাসরি চলে যাই সিফাত আলমের কাছে এবং সিফাত আলমের সেই ঘটনাটি শুনে আসি। আশা করব আপনাদের ভালো লাগবে। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম, ফুড.com এর একজন মডারেটর বলছি চট্টগ্রাম থেকে। আজ আমি আপনাদের সাথে নতুন একটি ঘটনা শেয়ার করার জন্য হাজির হলাম। আজকের ঘটনাটি যিনি আমাকে পাঠিয়েছেন তার নাম হচ্ছে আজিজ। তার ঘটনাটি বেশ পুরনো একটি ঘটনা এবং বেশ কিছুদিন বেশ কয়েক বছর আগের ঘটনা, বলতে গেলে 2005 বা 2006 একটি ঘটনা হবে। তো আমি সরাসরি আজিজ ভাইয়ের ভাষায় ঘটনাটি বলা শুরু করছি। তো আজিজ ভাইয়ের ভাষ্য মতে আজিজ ভাইয়ের একটা পোল্ট্রি ফার্ম ছিল, সেই পোল্ট্রি ফার্ম নিয়ে মেইনলি আজকের ঘটনাটি। তো আমি শুরু করছি আজিজ ভাইয়ের ভাষায় ঘটনাটি। আসসালামু আলাইকুম, আমার নাম আজিজ। আমি বর্তমানে একটি স্বর্ণের দোকান রয়েছে আমার। সেই দোকান দিয়ে আমার মোটামুটি ভালো ইনকাম হয়, কিন্তু এই স্বর্ণের দোকানটার পেছনে আমার একটা লম্বা ইতিহাস রয়েছে। আমি কিভাবে এই দোকানটা দিলাম, কিভাবে আমার কি হলো, আমার জীবনে কখন কি মোড় আসলো, সেই সবকিছু আপনাদের সাথে শেয়ার করছি। 2002 বা 2003 এরকম সময় হবে। তখন আমার হাতে বেশ কিছু টাকা ছিল। আমি আগে একটা চাকরি করতাম, সেই চাকরি থেকে জমানো বেশ কিছু টাকা ছিল, কিন্তু কোনো একটা কারণবশত আমাকে চাকরিটা ছেড়ে দিতে হয়। তো চাকরি ছেড়ে আমি বাসায় বেকার বসেছিলাম, চিন্তা করতাম যে কি করা যায়, কি করতে পারি, জমানো টাকা যেগুলো আছে সেগুলো দিয়ে কোনো ব্যবসা পাতি শুরু করবো কিনা। কিন্তু কি ব্যবসা করব বা কি করব সেই ব্যাপারে কোনো কিছুই মাথায় আসছিল না, কিছু ভেবে পাচ্ছিলাম না। তো একটা সময় আমার বন্ধু বান্ধব যারা ছিল তাদের সাথে আমি ব্যাপারটা নিয়ে বেশ পরামর্শ করি। আশেপাশের মানুষ যারা পরিচিত ছিল, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী ছিল, সবার সাথে কথাবার্তা বলে চেষ্টা করি যে কি করা যায় সেই সম্বন্ধে কোনো আইডিয়া নেওয়ার জন্য। তো এক পর্যায়ে গিয়ে আমার এক বন্ধুর সাথে কথা হয়। তখন সে আমাকে বলে, ভাই তোর কাছে যেহেতু এরকম মোটামুটি ভালো পরিমাণ জমা পুঁজি আছে, তাহলে তুই একটা কাজ করতে পারিস, তুই একটা পোল্ট্রি ফার্ম দিতে পারিস। কারণ পোল্ট্রি ফার্মের বিজনেস খাবারের বিজনেস টাইপের একটা বিজনেস, আর খাবারের বিজনেসে কখনো কোনো তেমন একটা লস হয় না। কারণ দুনিয়ার মানুষ যাতায়াত ছেড়ে দিতে পারে বা ঘরের জিনিসপত্র আসবাবপত্র কেনা ছেড়ে দিতে পারে, কিন্তু খাবার খাওয়া তো আর ছাড়বে না। তাই পোল্ট্রি ফার্মটা তোর জন্য বেশ লাভজনক হবে, আর তোর কাছে যে পরিমাণ টাকা আছে সেটা দিয়ে তুই খুব সহজেই পোল্ট্রি ফার্ম করে দিতে পারবি। তো আমি আমার ফ্রেন্ডের কথায় মোটামুটি এইটা স্থির করে নেই যে না, পোল্ট্রি ফার্ম দেওয়াই যায়, কারণ এখানে তো লাভই আছে, ভালোই হবে জিনিসটা। আমার বাড়ি ছিল তখন বরিশাল জেলার কোনো একটি স্থানে। তো আমি সঙ্গত কারণে ঠিকানা উল্লেখ করছি না। তো বন্ধুর কথা অনুযায়ী আমি একটা জমি দেখতে শুরু করি যেখানে আমি পোল্ট্রি ফার্ম দিতে পারবো। তো পোল্ট্রি ফার্ম দেওয়ার জন্য আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করি এবং বিভিন্ন জায়গায় লোক লাগাই, যাতে করে আমাকে একটা মোটামুটি একটা জমি খোঁজ এনে দিতে পারে, যেখানে কোনো কিছু করা না থাকলেও আমি নিজে থেকে পোল্ট্রি ফার্ম একটা দাঁড় করিয়ে নিতে পারবো।
তো সেই অনুযায়ী আমি লোক লাগানোর কিছুদিন পর হচ্ছে এক লোক এসে আমাকে জানায় যে হচ্ছে একটা মোটামুটি একটা ভালো জমি পাওয়া গেছে, কিন্তু একটা সমস্যা হচ্ছে এই জমিটা হচ্ছে পাথুরে জমি। এখন যেহেতু এটা পাথুরে জমি তাই এটার দামটাও হবে বেশ কম। তো আমি চিন্তা করি যাচ্ছে জমি পাথুরে হোক সমস্যা নেই, জমি কিনতে যদি আমার কিছুটা কম টাকা লাগে আর ওই সেভ হওয়া টাকা থেকে কিছু টাকা লেবারকে দিলে আমার উল্টো কিছু নিজের কাছে থেকেই যাবে, এটা আমার জন্যই ভালো। তো আমি হচ্ছে মানে বন্ধুর সাথে গিয়ে মানে ওই ব্রোকারের সাথে গিয়ে সেখানে জমিটা দেখি। দেখার পর আমার বন্ধুর সাথে আলোচনা করি, বন্ধুও আসে আমার সাথে জমিটা দেখার জন্য। তো এরকম 2-3 দিন আমরা জমিটা নিয়ে চিন্তা ভাবনা করি এবং পরবর্তীতে জমির মালিকের সাথে কথা বলে আমি আমার বন্ধু দুজন মিলে গিয়ে জমিটা রেজিস্ট্রি করে ফেলি। তো রেজিস্ট্রি করার পর জমি কেনার ফর্মালিটিস বাকি যা কিছু ছিল সবকিছু কমপ্লিট করে আমি জমির কাগজপত্র আমার কাছে মানে নিয়ে নেই এবং জমিটা আমার হয়ে যায়। মনে মনে আমি খুশি ছিলাম যে আমার আজ নিজের একটা জমি আছে, আমি আজ মানে আমার নতুন জীবনে পা দিতে যাচ্ছি। তো আমি হচ্ছে কিছু লেবার হায়ার করি যারা হচ্ছে এই জমির পাথর সরিয়ে জমিতে হচ্ছে মানে ফাউন্ডেশন করে পোল্ট্রি ফার্মটা মানে দাঁড় করাবে। তো সেই অনুযায়ী আমি লেবারদেরকে বলে দিই যে আমার কাজ হচ্ছে মানে এত এত দিনের মধ্যে কমপ্লিট করে দিতে হবে, বেশি দিন নেওয়া যাবে না, কারণ আমি হচ্ছে আমার ফার্মটা শুরু করে দেবো খুব দ্রুত। তো সেই অনুযায়ী নকশা ডিজাইন সবকিছু করার পর লেবার কাজ শুরু করে। লেবারের কাজ শুরু করার আগে আমাকে বলে যে স্যার আপনার জমি অনেক বেশি পাথরের একটা জমি, এই জমির মানে যদি আপনি এখানে যদি বাড়ি করতে যান বা পোল্ট্রি ফার্ম যেটা আপনি করতে যাচ্ছেন সেটা করার জন্য আপনার হচ্ছে এই জমিতে হচ্ছে পানি ছিটিয়ে রাখতে হবে এবং বেশ ভালো পরিমাণে পানি দিতে হবে, না হলে এই জমি খোঁড়া যাবে না। তো লেবারদের কথা অনুযায়ী আমি তাদেরকে বলি আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা পানি দেওয়ার ব্যবস্থা করেন। তো তারা পানি দিল, পানি দেওয়ার ব্যবস্থা করলো, কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে আজকে যদি পানি দিত তাহলে তো আগামীকালকে জমির মাটিটা কিছুটা নরম হওয়ার কথা, কিন্তু তা একদমই হতো না। যেরকম শক্ত ছিল আগামীকালকেও সেরকম শক্তই থেকে যেত, কোনো মানে নরম হওয়ার কোনো নাম নেই। বা কাদা মাটি যেটা হয় পানিতে মানে জমির মধ্যে বা মাটির মধ্যে পানি দিলে যে একটা কাদা কাদা অবস্থা হয় না, সেই কাদা কাদা অবস্থাটাও নেই। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম তাহলে এখন করণীয় কি? তখন বললো আচ্ছা ঠিক আছে যেহেতু পানি দিয়ে কাজ হচ্ছে না তাহলে আমরা আমাদের খোদাই কাজ শুরু করি। তো লেবাররা তাদের খোদাই কাজ শুরু করে এবং লেবাররা খোদাই কাজ শুরু করলে বেশ আজব আজব কিছু ঘটনা ঘটতে শুরু করে। তারা একদিনে মানে এত অল্প অংশ খোদাই করতে সক্ষম হয় যেটা মানে চিন্তারও বাইরে। ওইটুকু অংশ খোদাই করে দিয়ে আসলে কিচ্ছু হবে না। যদি ওইটুকু অংশ খোদাই প্রত্যেকদিন করা হতো তাহলে জমি খোদাই করতে করতে 4 থেকে 5 মাস লেগে যাওয়ার কথা। এই পরিমাণ জমি ছিল আমার কাছে তখন। তো আমি চিন্তা করতেছিলাম যে আমার তো কাজ তাহলে দেরি হয়ে যাবে। আমি তাদেরকে বললাম আপনারা আরেক কিছু লোক নিয়ে আসেন, একটু দ্রুত খোদাইয়ের কাজটা শেষ করেন। তারপর হলো কি তারা লোক নিয়ে আসলো এবং খোদাইয়ের কাজ চলতে থাকলো। এর মধ্যে আরো কিছু ঘটনা ঘটতে শুরু করে। সেটা হচ্ছে মানে এই লেবাররা প্রায় দিনই জমি খোদাই করতে করতে বেশ অসুস্থ হয়ে যেত। মানে অসুস্থ হওয়ার লেভেলটা এরকম ছিল যে অযথাই অজ্ঞান হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে কেউ পাগলের মতো চিল্লাপাল্লা করছে, এদিক সেদিক ছুটে যাচ্ছে, এরকম টাইপের অসুস্থ, মানে কোনো স্বাভাবিক কিছু ওটা না। তো এইভাবে চলতে থাকলো, জমির কাজ খুব ধীরে 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 আগাতে লাগলো। এরপর একদিন এক অংশ খোদাই করতে গিয়ে বেশ কিছু হাড্ডি পাওয়া যায়। এখন আসলে আমি তো আর ওরকম এক্সপিরিয়েন্স কেউ ছিলাম না তখন, আর তখন সময়টাও যে খুব বেশি অ্যাডভান্স ছিল সেটাও না। তো সেই জন্য আমি আসলে এখন পর্যন্ত জানি না যেটা কিসের হাড় ছিল, মানে কোনো গরুর না ছাগলের না অন্য কোনো কিছুর হাড় ছিল, আমি সেটা আসলে বলতে পারবো না। তো সেই হাড়গুলো পাওয়ার পর হচ্ছে মানে একটা জায়গায় বেশ কিছু জায়গা জুড়ে অনেকগুলো হাড় পাওয়া গিয়েছিল, এরকম এক জায়গায় একটুখানি আরেক জায়গায় একটুখানি, মানে বেশ বড় বড় সাইজের হাড়। তো এগুলো পাওয়ার পর হচ্ছে মানে লেবারকে বেশ ভয় পেতে শুরু করে। তারা বলে যে স্যার আমরা এই কাজ আসলে করতে পারবো না, এখানে সমস্যা আছে, এটা করলে হয়তো আমাদের বিপদ হবে। তো বেশ কিছু লেবার এভাবে চলে যায়, আমার আবার কষ্ট করে নতুন লেবার নিয়ে আসতে হয় এবং আমার সেখানেও প্রচুর এক্সট্রা টাকা খরচ হয়ে যায়। তারপরও হাল না ছেড়ে হচ্ছে আমি আমার জমিটা আবাদ করার চেষ্টা করি এবং সেখানে হচ্ছে মানে কোনো রকমে মোটামুটি ছোট একটা 2 তলা বিল্ডিং দাঁড় করাই। তো যখন হচ্ছে 2 তলা পর্যন্ত আমার কমপ্লিট না আসলে পুরোপুরি 2 তলা পর্যন্ত আসলে জাস্ট আমার ফ্লোর উঠেছে। ফ্লোর উঠার পর হচ্ছে তখন আবার যেই লেবাররা ছিল সেই লেবারদের মধ্যে যারা শুরু থেকে কাজ করতো তারা অসুস্থ হয়ে যেতে শুরু করে।
তাদের অসুস্থতা আসলে কোনো শারীরিক অসুস্থতা না, দেখা যাচ্ছে যে মাঝে মাঝে দূর থেকে কোনো একটা ইট তাদের দিকে ছড়ে আসে, তারপর হচ্ছে তারা তাদের মাথায় লাগে বা শরীরে কোথাও লাগে, তারপর হচ্ছে 2 তলায় লেবার থাকলে তারা সেখান থেকে কোনো কারণ ছাড়াই প্রত্যেক দিন 1-2 জন করে পড়ে যাচ্ছে। এভাবে হতে হতে মানে লেবারদের সাথে যখন আমার কথা হয় যে আসলে হচ্ছে কি, আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে এখানে, তখন তারা আমাকে একটা কথা বলে, সেটা হচ্ছে স্যার এই জমিতে কোনো একটা কিছুর বাধা আছে, অবশ্যই কিছু একটা বাধা আছে। কারণ হচ্ছে আপনি নিজে চিন্তা করেন, একটা ইট কিভাবে দূর থেকে হুট করে ছুঁড়ে আসবে, ওই ইটের কাছে কেউই ছিল না, আর একটা ইট এত দূরে এখান থেকে এখানে ছুঁড়ে মারা এত জোরে, এটা তো সম্ভব না। তারপরে উপরে 2 তলায় যারা যাচ্ছে তারা তো সারা জীবন এই কাজই করে আসছে, তাহলে তারা পড়বে কিভাবে? আর ধরলাম পরে যদি যায়ও, তারপরে হয়তো বা 1 জন বা 2 জন পড়ে যেতে পারে, প্রতিদিনই 3-4 জন করে কিভাবে উপর থেকে পড়ে যাচ্ছে, আপনি এটা ভেবেছেন? তখন আমি তাদেরকে বলি যে কি বলছো এসব, এগুলো ফালতু কথা না বলে কাজগুলো দ্রুত শেষ করে ফেলো, কারণ হচ্ছে আমার ফার্ম দ্রুত মানে তৈরি হওয়া দরকার, না হলে হচ্ছে আমার সময় নষ্ট হচ্ছে, আমার টাকাও নষ্ট হচ্ছে। তো সেই লেবাররা আমার কাছে মানে মাফ চেয়ে সেখান থেকে সেই দিনই চলে যায়। 1 জন লেবারও আর ছিল না। তো আমার তো মানে অবস্থা বেশ খারাপ, আমি এখন কি করব এই চিন্তা করতে করতে আমি হচ্ছে বন্ধুর সাথে আবার পরামর্শ করি। বন্ধু বলে যে এসব কিছুই না, তোকে আমি কিছু লেবারের দিচ্ছি, মানে ঠিকাদারের নাম্বার দিচ্ছি, তুই তাদের সাথে কথাবার্তা বলে হচ্ছে মানে লেবারদেরকে জোগাড় কর। তো ঠিকাদারদের সাথে আমি কোনোভাবে যোগাযোগ করি, কারণ তখন তো আর মোবাইল ফোন এত বেশি অ্যাভেলেবল ছিল না, ছিল কিন্তু এত বেশি ছিল না যে একটা লেবারের কাছে মোবাইল থাকবে, সবাই ইউজ করতে পারবে। তা আমি হচ্ছে ফিজিক্যালি তাদের সাথে গিয়ে যোগাযোগ করি, তাদের ঠিকানায় গিয়ে তাদেরকে নিয়ে আসি। তো নিয়ে আসার পর হচ্ছে তারাও কাজ শুরু করে, তাদের সাথেও একই ধরনের ঘটনা ঘটতে থাকে। কিন্তু কিছু লেবার ছিল যারা তেমন একটা ভয় পেত না এবং তারা কোনো রকমে কাজটা কমপ্লিট করে। কাজটা আমি যেভাবে চাচ্ছিলাম কমপ্লিট করার জন্য সেভাবে হয়নি, কিন্তু ঠেকায় চালানোর মতো কাজটা হয়েছিল। তো আমার পোল্ট্রি ফার্ম যখন মানে দাঁড়িয়ে গেল, তখন হচ্ছে আমি সেখানে ছোট ছোট বেশ কিছু মুরগির বাচ্চা নিয়ে এলাম, আর হচ্ছে একজন পাহারাদারকে রাখলাম। তো পাহারাদারকে রাখার উদ্দেশ্য ছিল যে সে পোল্ট্রি ফার্মটা পাহারাও দিবে, আর হচ্ছে মুরগিগুলোর যথাযথ সময়ে খাবার দিবে, আর আমি প্রত্যেকদিন সকালে বিকালে আর সন্ধ্যায়, বিকালে আর রাতে একবার করে এসে বেশ কিছু করে সময় তদারকি করে যাব সবকিছু। তো এভাবে চলতে থাকলো, বেশ কিছুদিন চললো। একজন মানে পাহারাদারকে আমি রাখলাম, সে হচ্ছে নিয়মিত মুরগির দেখাশোনা করতো। তো সে থাকা অবস্থায় আমি খেয়াল করতাম কি, আমার কাছে কেন জানি না মনে হতো যে আমার মুরগির সংখ্যা দিন দিন কমছে। মুরগি ছিল মোটামুটি অনেকগুলো, তা কাউন্ট তো করে রাখতে পারতাম না, কিন্তু মানুষের একটা আন্দাজ থাকে যে আমি মোটামুটি এতগুলো মুরগি আজ বিক্রি করেছি, এতগুলো আমার থাকার কথা। কিন্তু আমি গিয়ে দেখতাম কি মুরগি মানে বেশ কম কম মনে হচ্ছে আমার কাছে, না এরকম থাকার কথা না। একসময় আমি এটা ক্লিয়ারলি বুঝতে পারলাম, কারণ সেদিন হচ্ছে আমার মানে ফার্ম থেকে বেশ কিছু মুরগি একটা অনুষ্ঠানের জন্য এক ব্যক্তি নিয়ে গিয়েছেন বা একটা কোম্পানি নিয়ে গিয়েছিল এরকম। তো আমার কাছে সম্ভবত তখন সেদিন মানে 30 থেকে 35টা মুরগি মানে রয়ে গিয়েছিল ফার্মে। তো এটা হচ্ছে সকালের কথা যখন আমি দেখি। তো দুপুরে গেলাম, দেখি ঠিক আছে। তারপরে রাতের বেলা যখন গেলাম তখন দেখি যে মুরগি প্রায় অর্ধেক এরকম। তখন আমি বললাম কি মানে পাহারাদারকে ডাক দিয়ে বললাম যে কিরে ভাই, মুরগি এতগুলো মুরগি কই গেল? তখন পাহারাদার আমাকে বললো, স্যার আমি তো কিছু জানি না, শেডের তালা আর চাবি তো আপনার কাছে থাকে, আমি তো শেড খুলতে পারি না, তাহলে আমি কিভাবে বলবো বলেন মুরগি কোথায় গেল? আমি তার কথা কিছুতেই বিশ্বাস করলাম না। আমি বললাম যে আপনি থাকেন এখানে, পাহারা দেন, তা আপনার উপস্থিতিতে মুরগি তো কেউ নিয়ে যেতে পারবে না, নিলে তো আপনিই নিতে পারেন। সে আমার কথা শুনে কান্নাকাটি শুরু করলো এবং হচ্ছে তার মানে পোলাপানের কসম খেয়ে আমাকে বলতে শুরু করলো, স্যার আমি আমার ছেলের কসম খাচ্ছি, আমি এখান থেকে কিচ্ছু করিনি। কিন্তু আমার তার কথা কিছুতে বিশ্বাস হচ্ছিল না, যদিও নিজের ছেলে মেয়ের কসম খাওয়ার জন্য আমি হচ্ছে তাকে আরেকটা সুযোগ দেই, কিন্তু তার কিছুদিন পরেও একই ঘটনা আবার ঘটে। তো আমি হচ্ছে এবার বাধ্য হয়ে তাকে বের করে দিই। কিন্তু তাকে বের করে দেওয়ার আগে সে আমাকে একটা কথা বলে। সে আমাকে কি কথা বলে সেটা আমি কিছুক্ষণ পরে বলছি। এরপর হচ্ছে আমি নতুন একজন পাহারাদার রাখি। নতুন পাহারাদার আবার হচ্ছে তার ফ্যামিলি সহ এসেছিল, তার এক মেয়ে ছিল, তার ওয়াইফ ছিল, সে ছিল, 3 জন একসাথে এসেছিল।
তার খুব দরকার ছিল চাকরিটার। তা আমি আমার পোল্ট্রি ফার্মের পাশে একটা ছোট টিন শেড ঘর করে দিই তার থাকার জন্য, যে ভালোই হলো, ফ্যামিলি নিয়ে থাকবে, এরকম কোনো ঝামেলাও হবে না, নিজের মনে করে কাজ করবে। তো সেও কাজ করতে লাগলো। এই 4-5 দিন হবে গেল। 4-5 দিন পর সে আমাকে বলতে শুরু করলো, স্যার এখানে কোনো একটা সমস্যা আছে আপনাদের এই ফার্মে। কারণ হচ্ছে আমি মানে কিছু একটা অনুভব করতে পারি, যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এটা কোনো মানুষ ঘটিত কাজ হতে পারে না, এটা জিন ঘটিত কাজ। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, কি বলছো, এর মানে কি? তখন সে আমাকে যে কথাটা বললো সেটাই হচ্ছে প্রথম পাহারাদার যাওয়ার আগে বলে গিয়েছিল। সে বলল, স্যার আমি মাঝে মাঝে রাতে বেলা বেশ কিছু মানুষকে এখানে ঘুরঘুর করতে দেখি। তখন আমি তার উপরে বেশ রাগান্বিত হয়ে বলি যে কি ব্যাপার, মানুষ ঘুরতে দেখো মানে? তুমি কি মেইন দরজা, মেইন গেট যেটা আছে সেটা কি লক করো না? যদি লক নাই করো তাহলে তোমাকে এখানে রেখে আমার লাভ কি? তুমি যদি লক করো তাহলে মানুষ কিভাবে আসবে? তার মানে তুমি লক করো না। তারপর সে আমাকে বললো, স্যার আমি দরজা আপনি যাওয়ার সাথে সাথে লক করে দিই, রাতের বেলা আপনি যখন বের হন আমি সাথে সাথে লক করে দিই, কিন্তু তারপরেও এই কাহিনীটা হয়। কিন্তু এরা আসলে মানুষ না, এরা দেখতে মানুষের মতো হলো আমি যখন এদের পেছন পেছন যাই ধরার জন্য, এরা কোন একটা জায়গায় গিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। আমি তার এই কথাটা শুনে বেশ হেসে উঠে। আমি বলি যে, এখনকার সময়ে তুমি এই ধরনের কি ধরনের ফালতু কথা বলছো, তুমি কি নিজে বুঝতে পারছো? কিন্তু সে আমাকে বলে, স্যার আপনি তো হাসছেন, কিন্তু আমি যেটা বলছি আমি সত্যি কথা বলছি, এবং আমি আজ আপনাকে এই কথাটা বললাম এই কারণে, কারণ আমি এই চাকরিটা ছেড়ে দিতে চাচ্ছি। আমি মনে মনে চিন্তা করি, কি ব্যাপার, আমি তো তাকে তার ফ্যামিলি সহ থাকার জন্য ঘর করে দিলাম, তাকে বেশ ভালো রকমের স্যালারিও দিচ্ছে, তাহলে সে কি কারণে চাকরি ছেড়ে দিতে চাচ্ছে? আমি যখন জিজ্ঞেস করি যে আমি তো আপনার জন্য সবই করলাম, তাহলে আপনি কেন আমার এখান থেকে চলে যেতে চান? তখন সে আমাকে বলল, টাকার থেকে জীবনের মূল্য অনেক বেশি, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। আমার ছোট মেয়ে আছে, আমার ওয়াইফ আছে, তাদের ক্ষতি হোক সেটা আমি চাই না। এই কথা বলে সে চলে যায়। এরপর হচ্ছে আমি আরো বহুত পাহারাদার রাখি, অনেক পাহারাদার রাখি, আমি হিসাবও রাখিনি যে কতগুলো রাখি, কিন্তু প্রত্যেকে 3-4 দিন কাজ করার পর আমাকে একই কথা বলে, যেখানে এই সমস্যা আছে সেই সমস্যা আছে। তো একবার এক পাহারাদার রাখার পর সে মোটামুটি 10-15 দিন টিকেছিল। তো সে যেদিন চলে যায় সেদিন হচ্ছে রাতের বেলা আমি যখন যাই তখন গিয়ে দেখি সে উঠোনের এক জায়গায় বসে তার মাথায় কাপড় বাঁধছে। আমি তার কাছে গিয়ে যাই, আমি তো দূর থেকে বুঝতে পারি না যে সে কেন এমন করছে। আমি কাছে গিয়ে দেখি তার সামনে অনেকটুকু জায়গায় বেশ ভালো পরিমাণে রক্ত পড়ে আছে, আর সে মাথার মধ্যে কাপড় বাঁধছে কারণ তার মাথা ফেটে গেছে। আমি তাকে জিজ্ঞাসা করি যে কি হলো, তুমি এখানে এইভাবে বসে কাপড় বাঁধছো, তোমার মাথায় কি হয়েছে, এত রক্ত কিভাবে এলো? সে আমাকে বলে, স্যার আমি পোল্ট্রি ফার্মের মুরগিগুলোকে ফিড দিচ্ছিলাম খাওয়ার জন্য আর পানি দিচ্ছিলাম, এমন সময় আমার মাথার পেছনে দূর থেকে একটা ইট উঠে আসে, প্রচন্ড জোরে কেউ ঢিল মারে, আমার মাথা ফেটে যায়। দেখেন আমি আমার মাথা প্রচন্ড ব্যথা করছে, আমি তাই মাথা বাঁধছি। আমি কোনো দ্বিতীয় চিন্তা না করে দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাই, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, ব্যান্ডেজ ট্যান্ডেজ করা হয়। তার অবস্থা কিছুটা স্টেবল হলে আমি তখন তাকে বলি যে আপনি কিছুদিন রেস্ট করুন এখানে, তারপরে আপনি একটু ঠিকঠাক হলে পরে আবার কাজে শুরু করবেন। সে আমাকে বলে, না আমি আর সেখানে যাব না, আমি রাতের বেলা বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাই, তারা আমাকে ভয় দেখায়, আর আজ আমার সাথে যেটা হলো আমি টাকার জন্য মরতে প্রস্তুত না। সেও চলে গেল। এরপর আমি ওর বন্ধুর সাথে কথাবার্তা বললাম যে ভাই এগুলো কি হচ্ছে, এখন আমি কি করতে পারি? আমার তো সারা জীবনের যত জমাপুঁজি ছিল সবকিছু তো আমি এখানে লাগিয়ে দিছি, এখন আমার কাছে আর উপায় কি? আমি কি করতে পারি এখন? আর আমার তো এখান থেকে সরিয়ে যাওয়ার কোনো উপায় নেই, আমি কি করব? পথে বসতে হবে তো আমার। তখন সে আমাকে একজন পাহারাদার ঠিক করে দেয়। সেই পাহারাদার ছিল বেশ পরহেজগার টাইপের, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন পড়তো। তা আমি তখন চিন্তা করলাম ভালোই হলো, যেহেতু এরকম একজন লোক আসলো, তাহলে ওখানে যদি এরকম কিছু থেকেও থাকে তারপরও তার নামাজ কোরআন এগুলোর জন্য হয়তো বা সেরকম কিছু করতে পারবে না বা পালিয়েও যেতে পারে। তো আমি তাকে পাহারাদার নিযুক্ত করলাম। নিযুক্ত করার পর ওই যে টিন শেড দিয়ে যে ঘরটা বানিয়ে দিয়েছিলাম সেই ঘরটাই তাকে থাকার জন্য দিলাম। সেই ঘরটা তাকে থাকার জন্য দেওয়ার পর সে সেখানে থাকতে শুরু করলো। 3-4 দিন বেশ ভালোই কাটলো। এরপর একদিন সকালবেলা আমি যখন পোল্ট্রি ফার্মে গেলাম, আমি ঢুকতেই পোল্ট্রি ফার্মের দরজার মেইন গেটটা যখন আমি খুললাম, কিছু দূর সামনে গিয়ে দেখি প্রচুর রক্ত পড়ে আছে, আর আমি পাহারাদারকে আশেপাশে দেখছি না। মনে মনে তো আমি মারাত্মক পরিমাণ ভয় পাচ্ছি। আমি চিন্তা করছি যে আল্লাহ না করুক যদি ওর কিছু হয়ে যায় তাহলে তো আমি একদম বরবাদ হয়ে যাব, পুলিশ কেস হবে, আমার এটা বন্ধ হয়ে যাবে, আমি কি করব, আমার তো কোনো উপায়ই থাকবে না।
এরকম চিন্তা করতে করতে আমি কিছু দূর সামনে অগ্রসর হই, মানে রাস্তায় যত দূর আমি যাচ্ছি খালি রক্ত আর রক্ত। তারপর মানে আমি তার রুমের দিকে যাওয়ার পর দেখি সে পোল্ট্রি ফার্মের সাইড দিক থেকে আসছে। সে এসে আমাকে বলল যে স্যার আপনাকে কিছু দেখানোর আছে আমার। আপনি তো মেইন দরজার ইয়াটা দেখছেনই, মানে ওখানে যে রক্ত পড়ে আছে সেটা তো আপনি দেখছেনই, আপনাকে তারপর আমার কিছু আরো জিনিস দেখানোর আছে। তারপর সে আমাকে মুরগি শেডের বাইরে নিয়ে গিয়ে দেখালো। শেডের ভিতরে প্রায় 30 থেকে 40টা মুরগি মরে পড়ে আছে। তাদের প্রত্যেকের গলা, কারো গলা হচ্ছে কাটা, রক্ত বের হচ্ছে, তারপরে কারো গলা উল্টা ভাবে মুড়িয়ে দেওয়া, মানে কেউ তার গলা ধরে মানে মনে হচ্ছে যে জোরে টান দিয়ে মুড়িয়ে দিয়েছে, কারো দেখছি গলা ছেঁড়া, এরকম। আমার তো দেখে কষ্টে বুক ফেটে যাচ্ছে। আমি তাকে বললাম যে এরকম কিভাবে হলো, এতগুলো মুরগি কিভাবে মরলো? তখন সে আমাকে বললো স্যার মুরগি তো মারাই গেছে, এখন আপনাকে আরো একটা জিনিস দেখাই চলেন। তারপর সে আমাকে তার রুমে নিয়ে গেল। তার রুমে নিয়ে যাওয়ার পর আমি দেখলাম টিন শেডের টিনের মধ্যে বিভিন্ন জায়গায় রক্তের ছিটা লেগে আছে। তারপর সে যেখানে রান্না করার যে হাঁড়ি পাতিল আছে সেটাও খুলে দেখালো, সেখানেও রক্ত। আমি তাকে জিজ্ঞেস করলাম আসলে হচ্ছেটা কি এখানে? তখন সে আমাকে বললো স্যার আমি জানি যে আপনি এখানে আগেও আরো পাহারাদার রেখেছেন এবং এই মানে বিল্ডিংটা করার আগে, ফার্মটা করার আগে আপনার এখানে আরো লেবারও ছিল যাদের সাথে কিছু কাহিনী ঘটেছিল, ঘটনা ঘটেছিল। তো আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি এটা কিভাবে জানলা? তখন সে আমাকে বললো যে আপনার এখানে বেশ কিছু মানে জিন থাকে, যারা হচ্ছে আমাকে গতকাল রাতে স্বপ্নে এগুলো সবকিছু দেখিয়েছে এবং সব কথাবার্তা বলেছে। তারা বলেছে যখন থেকে আপনি এই ফার্মে কাজ করা শুরু করেছিলেন তখন থেকে তারা আপনাকে ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করেছে যে আপনি এটা করেন না, এখানে আপনি যা শুরু করছেন তা এখনই বন্ধ করে দিন, কিন্তু আপনি শোনেন নাই। এই কারণে আপনার লেবারদের ক্ষতি হয়েছে, তাদেরকে বারবার সাবধান করার চেষ্টা হচ্ছে, কিন্তু আপনি মানে নিজের জিদকে বজায় রাখার জন্য আপনি এখানে ফার্মটা তৈরি করেছেন। এতে করে তাদের অসুবিধা হচ্ছে। এই জায়গাটা আপনার না, এই জায়গাটা তাদের। তারা এখানে অনেক বছর যাবৎ থাকে এবং তারা এটা মোটেও পছন্দ করছে না। এই কারণে যত পাহারাদার আছে তাদেরকে ভয় দেখায়, তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং আমাকে এটা বলে দিয়েছে আজ যে শেডের ভিতরে তো আজ মুরগি পড়ে আছে এতগুলো, কিন্তু আগামীকালকে সেই মুরগিগুলোর জায়গায় আপনিও পড়ে থাকতে পারেন। আমি তাকে বললাম যে তুমি এত কিছু কিভাবে জানো? তখন সে বললাম এই যে আমি বললাম যে আমার স্বপ্নে এসে তারা আমাকে সবকিছু বলে দিয়েছে। তখন আমি বললাম যে তাহলে এখন আমি কি করব, তোমার কাছে কি পরিচিত কেউ আছে যে হচ্ছে আমাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে? তখন সে বললো যে না, এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন তখনই যখন আপনি এখান থেকে চলে যাবেন, এছাড়া আপনি এখান থেকে মুক্তি পাবেন না। তো আমিও চলে যাচ্ছি, আপনাকে আমি এইটুকুই অনুরোধ করে যাব যে আপনি যেই ঘরগুলো বানিয়েছেন এগুলো ভেঙে ফেলুন, না হলে আপনিও মুক্তি পাবেন না। সেই কথা বলে সেখান থেকে চলে যায়। তো আমার তো মানে বুকের ভিতরে ঝড় চলছে, কারণ আমার সারা জীবনের পুঁজি আমি এখানে লাগিয়ে দিয়েছি। আমার আর একটা পয়সাও অবশিষ্ট নেই যে আমি অন্য কিছু শুরু করতে পারি। আমি পোল্ট্রি ফার্মের শেডের বাইরে বসেই মানে চোখ দিয়ে পানি ঝরাচ্ছিলাম, প্রচন্ড কাঁদছিলাম। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে যাই আমি নিজেও জানি না, হয়তোবা তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমি যখন ঘুমালাম তখন আমি স্বপ্নে দেখলাম যে একটা খুব মানে বয়স্ক এক ব্যক্তি, খুব সুন্দর চেহারার একজন ব্যক্তি একটা লাঠি ভর দিয়ে আমার পাশে এসে বসলো। আমার পাশে এসে বসার পর আমাকে বলল যে বাবা আমি তোমার চিন্তা বুঝতে পারছি, কিন্তু তোমাকে একটা কথা বলি, এই জায়গায় আমরা 1000 বছরের উপর যাবৎ থাকি, এটা আমাদের জায়গা। তোমার বাসায় যদি কেউ হুট করে এসে তোমার বাসাটা দখল করে তোমার কেমন লাগবে বলো তো? ভালো লাগবে? অবশ্যই লাগবে না। তোমার রাগ হবে না? হবে। সেরকম তো আমাদেরও রাগ হয়, আমারও তো আল্লাহর সৃষ্টি, আমাদেরও তো রাগ দুঃখ কষ্ট সবকিছুই আছে। কিন্তু তুমি যখন এটা করা শুরু করলে তখনই কিন্তু তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, অনেক ইঙ্গিত দিলাম, কিন্তু তুমি তো কিছু শুনলে না। যদি শুনতে তাহলে এরকম তো হতো না। এখানে তো দোষ আমাদেরও না, দোষ তো তোমার, তুমিই তো চলে আসছো। এতগুলো লক্ষণ দেখালাম তারপরেও তুমি কিছু বুঝতে পারলে না। তোমার লেবারে তোমাকে জিনের কথা বললো, তোমার পাহারাদারা তোমাকে জিনের কথা বললো, তারপরেও তুমি বুঝতে পারলে না। কেন বুঝতে পারলে না বলো তো? এত জিদ কি সবসময় ভালো? তখন আমি তাকে বললাম যে বাবা দেখেন, আমার তো বর্তমানে কোনো কিছুই অবশিষ্ট নাই। আমি যদি এই ফার্মটা ভেঙে ফেলি তাহলে আমাকে তো রাস্তায় বসতে হবে, ভিক্ষা করতে হবে, এছাড়া আমার কিচ্ছু করার নাই। তখন সে আমাকে বললো তুমি আমাদের সাথে একটা ভালো কাজ করো, আমরাও তোমাদের উপকার করবো। এই কথা বলে সে চলে গেল। সে যখন আমার সামনে বসা ছিল, আমার পাশে বসা ছিল, সে আমার কাঁধে হাত দিল। কাঁধে হাত দিয়ে এমন আন্তরিকতার সাথে কথা বললো মনে হলো যে সে আমাকে অনেক বছর যাবৎ চেনে। সে যখন আমার সাথে কথা বলছিল এবং সে যখন উপস্থিত হয় সেখানে, তখন একটা খুব সুন্দর একটা স্মেল আমি পাচ্ছিলাম স্বপ্নের ভেতরেই।
তো এই স্বপ্ন দেখে আমার হচ্ছে চোখ খুলে গেল। খুলে যাওয়ার পর আমি বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলাম এবং খেয়াল করে বোঝার চেষ্টা করলাম যে আমি যে স্মেলটা স্বপ্নের মধ্যে পাচ্ছিলাম সেটা অ্যাকচুয়ালি সেখানে আমি পাচ্ছি জেগে থাকা অবস্থায়। মনে হলো যে এই মাত্র কেউ এখান থেকে উঠে গেল, যার গায়ে থেকে এই স্মেলটা আসছিল, এই সুন্দর স্মেলটা আসছিল। তারপর আর কি আমি বাসায় ফিরে আসি। বাসায় ফিরে আসার পরে বন্ধু বান্ধবের সাথে আর কোনো পরামর্শ না করে পরদিন লেবার নিয়ে গিয়ে সেই বিল্ডিংটা আমি হচ্ছে ভেঙে ফেলি। আমার চোখের সামনে আমার সারা জীবনের পুঁজি দিয়ে বানানো বিল্ডিং ভেঙে পড়ছে, আর হচ্ছে আমার মনে হচ্ছে যে আমার বুকটাই ভেঙে যাচ্ছে, আর আমার চোখ দিয়ে অনবরত পানিই ঝরে যাচ্ছে। যখন বিল্ডিং ভাঙার কাজ শেষ হলো তখন সব লেবার চলে গেলে, সন্ধ্যার সময় হবে, তখন লেবার চলে গেলে আমি চিৎকার করে বললাম যে, দেখেন, আপনি যেই হন, আমার সাথে যেদিন ওই দিন যে গত কয়েকদিন আগে যে কথা বললেন, আমি কিন্তু আমার ওয়াদা পূরণ করেছি। আমি আপনাকে বলেছিলাম যে ঠিক আছে, আমি আপনার কথা অনুযায়ী কাজ করব। এবার কিন্তু আপনার ওয়াদা পূরণ করার সময়। এই কথা বলে আমি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসি। মানে পুরোটা রাস্তা আমি কাঁদতে কাঁদতে আসছিলাম। আমি সেদিন হেঁটে হেঁটেই আসছিলাম। তো বাসায় আসার পর হচ্ছে বাসার দরজা খোলার জন্য যখন আমি পকেটে হাত দিই চাবি বের করার জন্য, তখন সেখানে আমি একটা পুটুলি পাই। সেই পুটুলিতে প্রায় 16 থেকে 17টা স্বর্ণের মুদ্রা ছিল, বেশ বড় বড় টাইপের মুদ্রা। এটা দেখে আমি বুঝতে পারি যে ব্যক্তি আমার সাথে সেদিন কথা বলেছিলেন এটা তারই কাজ, সেই আমার উপকারটা করলেন। এটা দেখে তো আমি মানে খুশিতে আত্মহারা হয়ে যাই, এবং সেই স্বর্ণের মুদ্রাগুলো দিয়েই আজ আমার এই স্বর্ণের বিজনেসটা দাঁড় করানো। সেখান থেকে আমি আমার স্বর্ণের ব্যবসা শুরু করি এবং আল্লাহর রহমতে আমার ব্যবসা অনেক ভালো চলে। আমার আর কোনো অভাবই নেই। আমার জীবন খুব সুন্দর কাটছে। আমি আসলে এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করার মেইন উদ্দেশ্য হচ্ছে কি, আল্লাহ যদি মানে আপনাকে হেদায়েত দেন এবং আপনি যদি কারোর সাথে ভালো কোনো কাজ করেন, তাহলে সেটা কোনো না কোনো ভাবে আপনার কাছে ফিরে আসবে। আপনি বুঝতে পারবেন না কিভাবে ফিরে আসে। তো এই ছিল প্রিয় লিসেনার্স আজকের ঘটনাটি, আজিজ ভাইয়ের পাঠানো ঘটনাটি। তো কেমন লাগলো আপনাদের? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাদেরকে জানাবেন। ফিরে আসবো নতুন কোনো এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভূত.com এর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। শুনছিলাম সিফাত আলমের ঘটনা। আজকের এপিসোডের নাম ছিল হান্নান মাস্টার, এবং এই হান্নান মাস্টারের সম্পর্কে যে ঘটনা শুনলেন সেই ঘটনা সম্পর্কে আপনাদের যে কোনো মতামত জানাতে পারেন আমাদেরকে কমেন্ট সেকশনে। আর যদি আমাদের আজকের এই এপিসোডটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। জানিয়ে দিন সবাইকে ভূত.com এর কথা। আর এবার ঈদে আমাদের বিশেষ আয়োজন রয়েছে। আমরা চাই যে যত বেশি সম্ভব মানুষ শুনুক আমাদেরকে। সেজন্য আপনি যদি চান আপনার ফেসবুক পেজ থেকেও চাইলে আমাদের চ্যানেলটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে, কারণ আমরা চাই আরও বেশি মানুষ আমাদের এই প্ল্যাটফর্মে আসুক, আরও বড় করে আমরা শো করি। আমরা রেগুলার এখন কিন্তু বৃহস্পতিবার, শুক্রবারের পাশাপাশি রবিবারেও করছি, এবং চেষ্টা করছি মঙ্গলবারের শর্টসগুলো এখন মোটামুটি বেশ কিছুদিন ধরে বন্ধ থাকলে আমরা আবারও সেগুলোকে ফিরিয়ে নিয়ে আসবো আশা করছি। তো আমার মনে হয় যে আপনাদের ভালো লাগবে। আর আমাদের যদি কোনো ফিকশন পছন্দ হয় আপনাদের কারো, তাহলে আমাদের লজেন্স চ্যানেলটিও ঘুরে আসতে পারেন। আমরা চলে যাচ্ছি আজকের মতো, ফিরে আসবো আবারও এই বৃহস্পতিবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।